তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না। এই যে খেয়াল করুন, আমরা এখন গোলাপ গ্রামে আছি। এই গোলাপ গ্রামে শুধু আমরাই নই, এখানে শত শত হাজার হাজার পর্যটক দর্শনার্থী প্রতিদিন আসে গোলাপ গ্রামে গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে। চারিপাশে শুধু গোলাপ আর গোলাপ, দেখে মনে হচ্ছে একটি গোলাপের রাজ্যে আমরা আছি। তারা আসলে এই কোদাল নিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পথে আমিও এখানে অপেক্ষা করছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আমার ভালো লাগলো যে মানুষগুলো এত কষ্ট করে, তাদেরকে তো আসলে একটু সম্মানিত করা উচিত। আপা, কি ওটা কি রান্না করেন? মুখের ভাষায় যতটুকু ইশারায় যত বোঝা যায়। বসবো। বাংলাদেশে পেয়ে গেলাম একটি মালয়েশিয়ার নারকেল গাছ। আমি দেখলাম একটা টিন বাঁধা আছে। এই টিন বাঁধার রহস্যটা কি একটু সাইদ ভাই বলেন তো? এই ঢেকি ছাটা চাল কিন্তু খুবই স্বাস্থ্যগত উপকার রয়েছে, এবং এই ঢেকি ছাটা চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা বানালে স্বাদ বেশি। কেন একটি গ্রামের বাড়িও দেখে ফেললাম। আমি যে কষ্ট করছি, এই কষ্ট যিনি কারো কেউ যিনি না করে, কোনো শক্ত জিনিস আমি খাইতে পারতাম না। দিনের দিন আমি না খাই থাকতাম। আমি 1.5-2 বছর ধরে ভুগতাছি এটার জন্য। এটার চিকিৎসা আমি পাই নাই। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলোআপ ইন হাউজে আমরা এবার যাচ্ছি সাভার, এবং সাভার থানার শ্যামপুর গোলাপ গ্রামে, যেই গ্রামে আছে আমার একজন সম্মানিত রোগী, এবং তার ফলোআপটা আজকে হবে পেশেন্টস ফলোআপ ইন হাউজ এই আয়োজন থেকে। এই রাজদীপ, তুমি কি করতেছো? এই যে গোলাপ ফুল, গোলাপ গ্রামের কাছাকাছি আমরা চলে এসেছি। রাজদীপ একটি গোলাপ ফুল ছিঁড়ে ফেললো। ওয়াও, দেখি গোলাপ ফুলটা, ওয়াও সুন্দর। সো ভিউয়ার্স, আমরা যাচ্ছি গোলাপ গ্রাম। এই গোলাপ গ্রামের কাছাকাছি চলে এসেছি, এবং চারিদিকে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল দেখছি। আর এই যে দেখো রাজদীপ, হ্যাঁ বলো। আমি কলা খাই, এটার ইংরেজি কি হবে? আমি কলা খাই, আই ইট বানানা। আমি কলা খাচ্ছি, এটার ইংরেজি কি হবে? আই অ্যাম ইটিং বানানা। ভেরি গুড। পেশেন্টস ফলোআপ ইন হাউজে আমরা এই যে যারা শ্রমিক রয়েছেন, দিনমজুর রয়েছেন, তাদের সঙ্গে একটু দেখা হয়ে গেল। আমি একটু তাদের সাথে গল্প করতে চাই। আপনার নামটা কি? মোহাম্মদ আলাহি। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে না? জি। আচ্ছা, এই কাজ করে কি সংসার চলে? চলে। আপনার কি করি আপনার? আচ্ছা আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে। এই যে এই ধরনের কাজ কত বছর ধরে করেন? 10 বছর। 10 বছর। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 1 ছেলে। 1 ছেলে। যাক, কত বছর ধরে এই পেশার সাথে আছেন? 4 বছর। 4 বছর। আপনার কি নাম? আমার নাম খোকন। কত বছর ধরে চলছে আপনার এই কাজ? 3 বছর। 3 বছর। আপনার? আবুল হাসান। কত বছর ধরে চলছে? 2-3 বছর। বিয়ে শাদী হয়েছে? না। আচ্ছা, আপনার? আমার নাম মোহাম্মদ মিন্টু আলী। আমার ছেলে মেয়ে 3 জন। আচ্ছা, এই কোদাল কাঁচি দিয়ে কিন্তু যারা দিনমজুর, তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে, এবং খাদ্যশস্য উৎপাদন থেকে শুরু করে সব ধরনের কাজ বা কৃষি কাজ বাজ করেন। হ্যাঁ, তো আমি একটু জানতে চাই যে আপনাদের এই যে এক বেলার যে পারিশ্রমিক, ঠিক আছে, মালিক পক্ষ থেকে কত করে পান? 500 টাকা। অর্থাৎ হাজিরা হচ্ছে আপনার 500 টাকা। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হয়? 7টা থেকে 2টা পর্যন্ত। সকাল 7টা থেকে 2টা। 2টার পরে কার কোনো কাজ থাকে না? 2টার পর আপনার কাজ হলো ওভার টাইম ধরবে, আপনার 200 টাকা দিবে। 200 টাকা দিবে ওভার টাইম যদি বলি তাহলে 200 টাকা দিবে। নাইলে আপনার হাজিরা 500। সকালে 7টায় যাব, 2টায় ছেড়ে দিব আপনি। আচ্ছা আচ্ছা। খাওয়ার নিজের লাগে আপনার, খাওয়ান আবার নিজের বানাইতে হয়। সেই খাবার দাবারের জন্য কি করেন? এই যে এক একটা ব্যাগের মধ্যে কি আছে আপনাদের? এগুলো ভাতের বাটি আছে, পানির বাটি, এগুলো তরকারির বাটি। তরকারি বাটি না? আমরা আসলে একটু গ্রাম বাংলার ঐতিহ্য, এই যে যারা দিনমজুর ভাই, তাদেরকে একটু দেখালাম আমার এই পেশেন্টস ফলোআপ ইন হাউস এই আয়োজন থেকে। আপনারাও তাহলে বুঝতে পারবেন যে মানুষ কত কষ্ট করে, এবং এই কষ্টের বিনিময়ে তারা যে উপার্জনটা করে সেটা কিন্তু খুবই সীমিত, এবং এদের কিন্তু বেশভূষা দেখে বোঝা যাচ্ছে যে এরা আসলে অনেক কষ্টে দিনাতিপাত করে। হ্যাঁ, এই শীতের মধ্যে হাড় ভাঙা খাটুনি করছে, পরিশ্রমের মূল্য মাত্র 500 টাকা। তারা আসলে এই কোদাল নিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পথে আমিও এখানে অপেক্ষা করছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আমার ভালো লাগলো যে মানুষগুলো এত কষ্ট করে, তাদেরকে তো আসলে একটু সম্মানিত করা উচিত। তো আমি আমার একটু ক্ষুদ্র ভালোবাসা আপনাদেরকে দিলাম, ঠিক আছে? আপনারা সবাই ভাগ করে নিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আপনাদের আপনি ভালো হোক, আপনার যাক, আমাদের আপনি এই যে আমার কাজের মূল্য আপনি দিলেন, আমাদের খুশি এই যে আপনার 500 টাকা করে দিলেন আমাদের। আমরা দিনমান কাজ করে আপনার 500 ভাই
আপনার সাথে হবাই দেখা হয়, আপনি দিলেন বড় ভাই, এটা আমরা খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই ভাবে বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে বেড়াবো এবং আপনাদের সামনে কিছু ভালোবাসার স্মৃতি, ভালোবাসার কিছু দৃশ্য তুলে ধরবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওয়াও, গোলাপ গ্রামের আশেপাশেই শুধু ফুলের দোকান আর ফুলের দোকান, গোলাপ ফুলগুলোকে সাজানো, পাশাপাশি অন্যান্য ফুলও কিন্তু এখানে আছে। এই গোলাপ গ্রামের আবু সাইদ ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তার, বয়স 40। তার আমরা একটি অপারেশন করেছিলাম। অপারেশনের পর সে কেমন আছে মূলত সেই ফলোআপটি করার জন্যই যাচ্ছি তার বাড়িতে। আবু সাইদ ভাই ওই যে দেখা যাচ্ছে একটা গোলাপ ফুল নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আবু সাইদ ভাই, সালামু আলাইকুম। গোলাপ গ্রাম আর এই গোলাপের শুভেচ্ছা। তো শেষ পর্যন্ত চলে আসলাম আবু সাইদ ভাইয়ের বাড়িতে। গ্রামের বাড়িতে এত সুন্দর একটি স্থাপনা তৈরি করেছেন আবু সাইদ ভাই। এই যে বাংলাদেশে পেয়ে গেলাম একটি মালয়েশিয়ার নারকেল গাছ। বড় হয় নাকি? সাইজে আরো বড় হয় না? একটু বড় হয়, এই একটা নিচে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথমত তোমার আম্মুর সাকসেসফুল অপারেশনের জন্য আজকে একটু মিষ্টি মুখ হবে, এটা তোমাদের জন্য। আর শাহিদা আপা আসেন, আপনার সাকসেসফুল সার্জারি শেষে আপনার ম্যাডাম আপনার জন্য একটি শাড়ি এনেছে, এটা আপনি একটু পরবেন, পরলে আমি ভীষণ খুশি হব। আমি যখন পেশেন্টস ফলোআপ ইন হাউস এই আয়োজনে আমার রোগীদের বাড়িতে যাই, আমার ভালো লাগে তাদেরকে একটি শুভেচ্ছা বিনিময় করতে, তাদেরকে হাতে উপহার তুলে দিতে। এই ভালোবাসার বন্ধনটা সবসময় থাকবে, এটা আমি প্রত্যাশা করি। এটি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। আসসালামু আলাইকুম। এটা কথা কইতে পারেন আমার বাগনি? কানে শুনে? কানে না। এই যে দেখেন, এখানেও কিন্তু একটা বিষয় বার্তা দিতে চাই। মানুষ কথা বলার মেকানিজম হচ্ছে সবার আগে জন্মের পর পর তার শ্রবণটা ঠিক থাকতে হবে, তাকে শুনতে হবে। অর্থাৎ আমরা যখন কান দিয়ে কোনো কিছু শুনি, শোনার পর সেটা আলটিমেটলি ব্রেনে যাবে। সেই ব্রেন বা মস্তিষ্কে যে শব্দগুলো, সেখানে একটা মেমোরি সেল আছে, সেই মেমোরি সেলের মধ্যে এটি স্টোরেজ হবে। তারপর সেই শব্দটি আমরা বুঝবো এবং পরবর্তীতে মুখ দিয়ে সেটা আমাদের বের হবে। এভাবে কিন্তু আমরা কথা বলি, অর্থাৎ প্রথমে শ্রবণ, তারপর হচ্ছে বুলি। তো এখন বুলিটা থাকবে না যদি শ্রবণের সমস্যা থাকে। যেহেতু আপনার ভাগ্নি কথা বলতে পারে না, তার মানে সে জন্মগতভাবে শ্রবণ ত্রুটি সমস্যায় সে ভুগছিল। অর্থাৎ শ্রবণের যে মেইন যে পার্টটি আমাদের অন্তঃকণের মধ্যে থাকে, ককলিয়া, যেখানে হেয়ার সেল থাকে, যেখান থেকে আমাদের একটি শব্দ উৎপন্ন হয়ে মস্তিষ্কে যায়, সেই যে অ্যাপারেটাসটা যদি কোনো কারণে কনজেনিটালি প্রবলেম থাকে বা ডিসফাংশনিং থাকে, তখন সেটা রিপ্লেসমেন্ট হিসেবে ককলিয়ার ইমপ্লান্ট বা কৃত্রিম একটি শ্রবণ যন্ত্র ভিতরে ঢোকানো সম্ভব। এবং এটি প্রতিস্থাপনের পর কিন্তু আবার সেই বাচ্চারা শুনতে পারে এবং শুনলে তো কথা বলতে পারবে। তো সেই সময়টা আসলে মিস হয়ে গেছে আপনার ভাগ্নি। তো এইরকম সমস্যা যাদের আছে, যে সমস্ত সন্তানদের জন্মের পর পর আপনি দেখবেন যে কথা বলছে না, তাহলে আপনি প্রথমে ধরে নেবেন যে তার শ্রবণের সমস্যা রয়েছে। আর সেই হিয়ারিং স্ক্রিনিং করার জন্য অবশ্যই একজন মানে খুব দ্রুত গতিতে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, তাহলে কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা থেকে আপনার সন্তান মুক্তি পেতে পারে। আপা, কি ওটা কি রান্না করেন? এই যে মানে মুখের ভাষায় যতটুকু ইশারায় যত বোঝা যায় আর কি। বসবো, মানে বসতে বলতেছে আমাদেরকে। খাবো খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, কি এটা? মানে মুরগি মুরগি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হাঁস নাকি? ও ওই পিপ পিপ করছে, মানে হাঁস হাঁস হাঁসের মাংসকে সে সাংকেতিক ভাবে পি পি বললো না, এরকম বললো। আচ্ছা আচ্ছা, দেখুন তার এই একটি শারীরিক অক্ষমতার মধ্যেও কিন্তু তার মুখে হাসি আছে। আই স্যালুট। দেখুন কি টেকনোলজি এখানে খাটানো হয়েছে। ওই যে একটি নারকেল গাছে আমি দেখলাম একটা টিন বাঁধা আছে। এই টিন বাঁধার রহস্যটা কি একটু সাইদ ভাই বলেন তো? এটা হলো আপনার ওই কাঠবেড়ালি নারকেল খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে এটা বাঁধা হয়েছে। আপনার ওইটা জাকি দিলে কাঠবেড়ালিটা দৌড়ে চলে যায়। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাঠবিড়ালির হাত থেকে এই নারকেল রক্ষা করার জন্য এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এই কি, তুমি কি ছাগলের ডাক পারো? হ্যাঁ, দেখি আর একটা ছাগলের ডাক দাও তো। এগুলো কি দেশি হাঁস নাকি?
এটা আপনার দেশীয় আছে, আপনার ওই এতে বাইরের আছে ও এগুলা। আবু সাইদ ভাই তো দেখতেছি খুব শৌখিন মানুষ, হ্যাঁ অনেক কিছুই সে লালন পালন করে। ওয়াও, ওই যে অদূরে লক্ষ্মী দেখি গ্রাম বাংলার একটা ঐতিহ্য ঢেকি। আমরা একটি গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি দেখলাম। এই ঢেকি ছাটা চাল কিন্তু খুবই স্বাস্থ্যগত উপকার রয়েছে। এবং এই পিঠা, পিঠা খাওয়ার জন্য যে চালের গুঁড়া তৈরি করতে কিন্তু এই ঢেকির অনেক অবদান আছে। এবং এই ঢেকি ছাটা চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা বানালে স্বাদ বেশি, তাই না লক্ষ্মী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি একটি গ্রামের বাড়িও দেখে ফেললাম। রাজদীপ আচ্ছা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা। শোনো শোনো শোনো, জীবনে চলার পথে এরকম বহুবার আমিও পড়েছি, হ্যাঁ, কিন্তু পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে, কারণ জীবনে হোঁচট না খেলে কিন্তু কিছু শেখা যায় না। আসো 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 আসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই যে দেখো দেখো, ওই যে একটা বেল গাছ, ওই একটা প্রবাদ আছে না, নেহরা বেলতলা একবারই যায়। তা আমি বলবো, তুমি যদি কোথাও হেরে যাও, থেমে থাকবা না, বারবার যাবা, প্রয়োজনে কয়েকবার যাবা, দেখবা একদিন একদিন সফল হয়েছে। ঠিক আছে, থেমে থাকা যাবে না বাবা। এই যে খেয়াল করুন, আমরা এখন গোলাপ গ্রামে আছি। এই গোলাপ গ্রামে শুধু আমরাই নই, এখানে শত শত হাজার হাজার পর্যটক দর্শনার্থী প্রতিদিন আসে গোলাপ গ্রামে গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে। এবং যথারীতি মোড়ে মোড়ে এই যে যারা গোলাপ ফুল নিয়ে বসে আছে, তারা গোলাপ বিক্রি করছে, বিভিন্ন ভাবে বিক্রি করছে। এবং এখানে হরেক রকমের বাহারি রকমের গোলাপ ফুল, এখানে লাল গোলাপ আছে, সাদা গোলাপ আছে, হলুদ গোলাপ আছে, গোলাপি গোলাপ আছে। হ্যাঁ, সবচেয়ে মনে হয় সুন্দর এই লাল গোলাপ, তাই তো? হাতেও আছে গোলাপ, মাথায় আছে গোলাপ, গোলাপে গোলাপে একদম ভরপুর। রাজপ্রিয়া, এই যে রাজপ্রিয়ার গোলাপ কেমন লাগছে ভিউয়ার্স? আপনারা একটু ঝটপট কমেন্টস করে জানাবেন রাজপ্রিয়াকে কেমন লাগছে গোলাপে। এই যে খাওয়া দাওয়ার পর্বটি ধারণ করছি, প্রতি পর্বেই আমি খাওয়া দাওয়ার দৃশ্যগুলো তুলে ধরি। এই যে শীতের পিঠা, এটা পাটিসাপটা পিঠা তৈরি হয়েছে, এই যে চিতই পিঠা তৈরি হয়েছে, ভাত পোলাও সবই আছে, মাছ মাংস, বিভিন্ন ধরনের চপ, সালাদ, বিভিন্ন কারি, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, চিংড়ি, ডিম, সব কিছুই রয়েছে আজকের এই খাবার তালিকায়। এই পাটিসাপটা পিঠার মধ্যে অনেক কন্টেন্ট রয়েছে। মূলত এটা কিভাবে তৈরি করেছেন? নারকেল দিছি, দুধ দিছি, তারপরে গুড়ি দিছি, দিয়ে তারপরে হালুয়া খোলাইছি, হালুয়া খোলাইয়া তারপরে বানাইছি। বাহ, কি যে টেস্ট ভিউয়ার্স, এটা না খেলে বোঝা যাবে না। আমার প্রতি আমার পেশেন্টদের এই ভালোবাসা সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো না। যথারীতি আজকেও হরেক রকমের খাবার দাবারের আয়োজন হলো, এবং এই খাবারের স্মৃতিটাও সবসময় আমার হৃদয়ে থাকবে। গ্রামে আসলাম, সাইদ ভাই নিজেরই একটি গোলাপ বাগান আছে, তাই আমি বললাম যে চলেন গোলাপ বাগানে যেই সাইদ আপার ফলো আপটা করবো, কিভাবে আক্রান্ত হয়েছিলেন তিনি, এবং এই গলার সামনের এই ফোলাটা কিভাবে তৈরি হলো, এবং সেখান থেকে তার কি কি জটিলতা তৈরি হচ্ছিল, এবং কিভাবে তিনি সমাধান শেষ পর্যন্ত পেলেন। ইনফ্যাক্ট কিভাবে আমি অপারেশন করলাম, সেই গল্পটা আমি তুলে ধরতে চাই। আবু সাইদ ভাইয়ের গোলাপ বাগানের মাঝখানে যে গ্রামের নাম আসলে শ্যামপুর, কিন্তু গোলাপের চাষ হয় বলে গোলাপ গ্রাম এখন হয়ে গেছে গোলাপ গ্রাম, তাই তো? হ্যাঁ, চারিপাশে শুধু গোলাপ আর গোলাপ, দেখে মনে হচ্ছে একটি গোলাপের রাজ্যে আমরা আছি। তো এই গোলাপের রাজ্যে আসবো আর এই গোলাপ ছুঁয়ে দেখবো না, তা তো হতে পারে না। ওয়াও, কি সুন্দর গোলাপ ফুল! তবে গোলাপ ফুলের এখানে কিন্তু কাঁটাও আছে। হ্যাঁ, গোলাপ ফুলের কাঁটা, কি যেন একটা গান আছে রাজদীপ বাবা? গোলাপ ফুলের কাঁটা, মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বুঝে না। বাগান থেকে উত্তোলন করা এই যে একদম তরতাজা এই যে গোলাপ জীবনে একজনকে উপহার দিয়েছিলাম, আবারও দিলাম। এই নাও, হ্যাঁ, গোলাপের রাজ্য থেকে তোমাকে স্বাগতম, সুস্বাগতম। হ্যাঁ, এই গোলাপ রাঙা, মানে গাছ থেকে গোলাপ তুলে দেওয়া, মানে এরকম তো আসলে কখনো হয় নাই জীবনে, প্রথম। রাইট রাইট, এটার জন্য সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকেও ধন্যবাদ আপা, আপনাকেও ধন্যবাদ যে আপনার একটি অপারেশন করেছিলাম বলে কিন্তু এই গোলাপের রাজ্যে আসতে পারলাম। লক্ষ্মী, এই গোলাপের রাজ্যে তোমাকে চাই, তোমাকে চাই সকালে, তোমাকে চাই বিকালে, তোমাকে চাই নিশীতে, শুধুই আমি তোমাকে চাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না, আর কিছু জীবনে পাইবা না।
তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাঁধনহারা মনটা আমার শাসন বারণ মানে না, তোমারই প্রেমে পাগল পরাণ আর কিছু তো চাহে না। চোখের স্বপ্ন তুমি, বুকের কাপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমরা যেহেতু গোলাপ বাগানে এই মুহূর্তে আছি, আর এই গোলাপ বাগানটা কিন্তু সায়দাপাদের নিজেদের, বিশাল বড় এই কয়েক একর জমির মধ্যে তার এই গোলাপের চাষ। তো গোলাপের এই সুঘ্রাণ আপনাদের শরীরেও পৌঁছে যাক, আপনাদের দেহটাও পবিত্র হোক, সেটাই আমি চাই। তো সেই চাওয়ার মধ্য দিয়ে আমি আরও একটি গল্প শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে এই শাহিদ আপার গলার সমস্যার। শাহিদ আপা, আপনার কি মনে আছে যে আপনার গলার সামনে যখন প্রথম আপনি ফোলা অনুভব করলেন, কখন, কিভাবে এবং কি কি সমস্যা আপনার হচ্ছিল, একটু শুনতে চাই। আমি কিছু খাইতে পারি নাই, অনেক ব্যথা আসাল, ভিতরে খালি চুলকাইছে, আমি কিছু খাইতে পারি নাই। আমি 1.5-2 বছর ধরে ভুগতাছি এটার জন্য, এটার চিকিৎসা আমি পাই নাই। অবশেষে আমি যাই আপনার কাছে থেকে চিকিৎসা পাইছি। আচ্ছা, আমার বাইরে যাওয়ার আশা আসাল, আমি ইন্ডিয়া যাইবার চাইছিলাম, আমি পাসপোর্ট সব করছি। আমি আপনার কাছে যাই, আমি অনেক উপকার পাইছি। আল্লাহ পাকে আমার অনেক সুস্থ রাখছে। আমি যে কষ্ট করছি, এই কষ্ট যিনি কারো কেউ যিনি না করে, আমি যে কষ্টটা করছি। আচ্ছা আচ্ছা, আসলেই কষ্ট যে মানুষকে কতটা দুর্বিষহ জীবনের মধ্যে ঠেলে দেয়, যার হয়েছে সেই অনেক ব্যথা করছে, কিছু খাইতেই তো পারি নাই। লাগে যিনি ডুব দিলে, লাগে যিনি কুপুরে গিয়ে আমার ধরে রাখতো, তিনি মানুষ এভাবে গিয়ে ধরে না, এভাবে গিয়ে ধরে রাখতো। কোনো শক্ত জিনিস আমি খাইতে পারতাম না, দিনের দিন আমি না খাই থাকতাম। আর খালি বকাবকি করতো, ওর আব্বু আমারে বকতো, দিনে দিনে তুমি তো শুকাই যাইতেছো। আমি খালি বলতাম আমি তো কিছু খাইতে পারি না। এইভাবেই আমি আপনার সন্ধান পাই, আমি আপনার কাছে গেছি। যাওয়ার পরে এই আপনার চিকিৎসা ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে আপনার চিকিৎসা হলো, আমরা খুব ভালো ফলাফল পাইলাম। আল্লাহর রহমতে আমাদের অপারেশনটা সাকসেসফুল হলো। আল্লাহর কাছে আমরা অশেষ মেহেরবানি। অপারেশনের পরে আমি খাইতে পারি, এখন আমার সবকিছু ভালো লাগে। আমার আগে কিছুই ভালো লাগতো না, এখন সবকিছু ভালো লাগে। আমি খাইতেও পারি, ঘুমাইতেও পারি, আমার সব ভালো লাগে। ওখানে আপা যখন আমার চেম্বারে আসে, তখন প্রথমে সে আমাদের জরুরি বিভাগে আসে, তাই তো? তো জরুরি বিভাগে তখন আপনারা হয়তো আমার অ্যাপয়েন্টমেন্টটা পান নাই, রাইট? তো আমি এইখানে একটু বলে রাখি ভিউয়ার্স, আসলে অনেকেই আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে। তো আমি বলবো যে বেশি দিন আপনাদের আর অপেক্ষা করতে হবে না। আমি জরুরি বিভাগে রেখেছি, এবং আমার জরুরি বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট রয়েছে রেসিডেন্ট মেডিকেল অফিসার বৃন্দ। তারা আপনাদেরকে জরুরিভাবে দেখবেন, এবং দেখার পর যদি আপনাদের কোনো ক্রিটিক্যাল কোনো প্রবলেম থাকে, সঙ্গে সঙ্গে আমার কাছে রেফার করবে, এবং যদি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনের প্রয়োজন হয়, সেটা আলটিমেটলি আমার কাছে রেফার করবে, এবং অপারেশনটা কিন্তু আমি সম্পন্ন করি। অতএব আপনাদেরকে আর লম্বা সিরিয়ালের বিড়ম্বনায় পড়তে হবে না, এবং যে বিড়ম্বনা থেকে কিন্তু রক্ষা পেয়েছেন শাহিদা আপা। তো আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহিদা আপাকে যখন আমরা অপারেশন করতে যাই, তখন তার গলার চিত্রটা কেমন ছিল। এই যে আপনারা খেয়াল করছেন, ঢোক গেলার সাথে সাথে ফোলাটা নিচ থেকে উপরের দিকে উঠছে। এটাই আসলে ইন্ডিকেট করছে যে থাইরয়েড গ্ল্যান্ডটি এর মধ্যে গোটা তৈরি হয়েছে বা ফুলে গিয়েছে। তো আমরা আলট্রাসোনোগ্রাম করে নিশ্চিত হয়েছি যে তার ডান পাশে কিছু গোটা আছে, বাম পাশে কিছু গোটা আছে, মাঝেও কিছু গোটা আছে। গোটার মেডিকেল টার্ম হচ্ছে নডিউল। এই নডিউলগুলো তৈরি হয়েছে যেহেতু অনেকগুলো নডিউল এবং 2 লোবে আছে, যে কারণে এটিকে বলছি আমরা মাল্টি নডুলার গয়টার। এই যে আপনারা খেয়াল করুন, আমরা এখানে মাত্র 2.5 মাস অতিবাহিত হলো অপারেশনটা সম্পন্ন করেছি। এখানে এই গলার সামনে কিন্তু বড় একটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বাসা বেঁধেছিল। এখানে যে এই যে একটা স্টিচ মার্ক দেখতে পাচ্ছেন, এটা 6 থেকে 1 বছরের মধ্যে এই স্টিচ মার্কটা আর খেয়াল করা যাবে না, এটা একদম পুরোপুরি
স্কিনের সাথে মিলে যাবে। এখনই অনেকটা মিলে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে খেয়াল করুন এই জায়গাটাতেই কিন্তু আমরা তার অপারেশন করেছিলাম। আপনি এখন একটু ঢোক গেলেন তো দেখি। হ্যাঁ, এখন ঢোক গেলে আর কোনো কিছু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে না। আমরা ফলো আপে এসে কতগুলো জিনিস এখানে দেখে থাকি, অপারেশনের যে জায়গাটি ঠিকঠাক মতন শুকিয়েছে কিনা, এবং প্রতিটি ফলো আপে কিন্তু আমরা তার চেক আপ করি। বিশেষ করে তার ক্যালসিয়াম লেভেলটাকে চেক আপ করে থাকি, তার হরমোন লেভেলটাকে চেক আপ করে থাকি, এবং তার যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করে সেই জিনিসগুলোকে দেখে থাকি। এই যে আপনারা খেয়াল করলেন যে ঢোক গেলার সাথে সাথেই তার গলার সামনে কিছু গোটা নিচ থেকে উপর দিকে উঠছে, এটাকেই বলা হচ্ছে মাল্টি নোডুলার গয়টার। আমরা আসলে এই রোগটাকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা করি। প্রথম যে পরীক্ষাটি করেছিলাম সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামে দেখলাম যে তার দুটো থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটো লোব থাকে, দুই লোবেই গোটা রয়েছে, এবং তারপর রস পরীক্ষা করে নিশ্চিত হলাম যে এটার মধ্যে কোনো ক্যান্সারের আলামত আছে কিনা। তো সবচেয়ে সুখবর যেটা, যে তার এটার মধ্যে কোনো ক্যান্সারের কোনো আলামত ছিল না। এটা একটা ভালো লক্ষণ। এবং তারপর আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি টোটাল থাইরয়েডেক্টমি করার। টোটাল থাইরয়েডেক্টমি মানে হচ্ছে যে তার থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটি লোব, রাইট অ্যান্ড লেফট লোব, সেটা সহ এবং এই গোটা সহ সবগুলোকে তুলে ফেলা। এই থাইরয়েড সার্জারি একটা মেইন ড্রব্যাক হচ্ছে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি হওয়ার একটি সম্ভাবনা। আমি অপারেশনের আগে তো আপনাকে সব ব্যাখ্যা করেছিলাম যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে আপনার অপারেশন করব, বাদ বাকিটা উপরওয়ালা। আমরা সেখানে সফল হয়েছি, অর্থাৎ ডিউরিং সার্জারি আমরা আপনার যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দুটোকেই খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করেছি এবং সেটাকে সংরক্ষণ করেছি, যে কারণে কিন্তু আজকে সুন্দর করে তিনি কথা বলতে পারছেন। আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ ছিল এখানে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আইডেন্টিফাই করা এবং প্রিজার্ভ করা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে থাকে, দুটো করে টোটাল 4টি থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন প্রডিউস করার, যেই হরমোনটি আবার ক্যালসিয়ামটাকে রেগুলেট করে। এই যে ক্যালসিয়ামটা যে তার সঠিক মাত্রা আছে, এর কারণ হচ্ছে তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন ঠিক আছে। তো আমি চাই এরকম সুন্দরভাবে মানুষের জীবন পরিচালিত হোক, সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে ভুলে সামনের দিকে আমরা অগ্রসর হই, এটাই আমাদের একমাত্র চাওয়া। আসুন এই থাইরয়েড সার্জারি নিয়ে আমরা যেন ভয় না করি। আপনারা সবাই ঘরে বসে থাকবেন না, মনে রাখবেন আপনার একটু অসচেতনতা, আপনার একটু অবহেলার কারণে আপনি কিন্তু আরও বেশি জটিলতার দিকে চলে যেতে পারেন। নিজেকে সুস্থ সুন্দর রাখার জন্য আপনার এই রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে, এবং জানলে আপনি সতর্ক হবেন, কারণ এই সতর্কতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।